আসসালামু আলাইকুম, ডাক্তার সাইদুদ্দিন হিলাল বলছি। আজ আমরা নিউরোলজির বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। বাংলাতেই আমি শুরু করছি এজন্য যে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট এবং অনেক আহ, নতুন ডক্টর আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি বাংলাতে নিউরোলজির বেসিক ব্যাপারগুলোকে ইউটিউবে বুঝিয়ে বলতে পারি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং নিউরোলজি সম্বন্ধে যে একটা ভীতি আছে, নিউরোলজি বড় কঠিন একটি বিষয়, সেই ভয় এবং ভীতিটা দূর হয়ে যাবে। এবং আমার বিশ্বাস নিউরোলজি একটি সহজ ব্যাপার, যদি আমরা এটাকে সম্মুখভাবে বুঝতে পারি এবং কিছুটা সময় দিতে পারি এটা বোঝার জন্য। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। নিউরোলজির বেসিক পার্ট বলতে আমরা প্রথমেই এর ফাংশন সম্বন্ধে আমরা জেনে নেব। নিউরোলজির যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আসলে এর ফাংশনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। সেক্ষেত্রে নিউরোলজিকে বুঝতে হলে প্রথমে তার ফাংশনকে বুঝতে হবে। আমাদের ব্রেনের ফাংশন অনেক জটিল। আহ, অনেক সময় বলা হয় যে আমরা যেমন জটিল আমাদের ব্রেনের ফাংশনও জটিল, অথবা আমাদের ব্রেনের ফাংশনের জটিলতার কারণেই আমরা মানুষ অত্যন্ত বেশি জটিল হয়ে থাকি। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে আসুন আমরা সেই জটিলতাকে সহজ করার জন্য আমরা চেষ্টা করি। শুরু করা যাক নিউরোলজির বেসিক পার্ট অর্থাৎ ফাংশন দিয়ে। ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা নিউরোলজিকে আমরা ভাগ করার চেষ্টা, নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করার চেষ্টা করব। নার্ভাস সিস্টেমের মোটামুটি অনেকগুলো কাজ আছে, যেটাকে ব্রেইনের ফাংশন বা স্পাইনাল কর্ডের ফাংশন হিসেবে আমরা বলতে পারি। কিন্তু আমি ব্যাপারটাকে অত্যন্ত সহজভাবে তৈরি করার চেষ্টা করছি আমাদের ব্রেইনের ফাংশনকে বা নার্ভাস সিস্টেমের ফাংশনকে। রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য বডি অর ফ্রম দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ নার্ভাস সিস্টেমের সবচেয়ে প্রথম যে কাজ সেটা হলো আমরা ইনফরমেশন বা তথ্য আমরা গ্রহণ করব। সেটা চাই আমার শরীর থেকে হোক, অথবা চাই আমার পারিপার্শ্বিক আবহাওয়া, পারিপার্শ্বিক পরিবেশ থেকে হোক। এটা হলো নার্ভাস সিস্টেমের সবচেয়ে প্রথম কাজ। রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য বডি অর ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আমি যে তথ্যটা গ্রহণ করলাম এই তথ্য নিয়ে আমি কি করব? এই তথ্য আমার ব্রেনে চলে যাবে এবং সেখানে এটা সংরক্ষণ হবে এবং এটা আম, নথিপত্র আকারে এটা রেখে দেওয়া হবে। কম্পেয়ার করা হবে অর্থাৎ তুলনা করা হবে এবং কন্ট্রাস্ট করা হবে পূর্বের যেই তথ্য আছে সেই তথ্যের সঙ্গে, এবং যোগ বিয়োগ গুণ ভাগ করে অর্থাৎ অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার ব্যবস্থা করা হবে। এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি স্টোরিং, কম্পাইলিং, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট উইথ প্রিভিয়াস ইনফরমেশন, ক্যালকুলেটিং অ্যান্ড অ্যানালাইজিং অ্যান্ড মেকিং ডিসিশন। সো এটা নার্ভাস সিস্টেমের দ্বিতীয় কাজ। নার্ভাস সিস্টেমের তৃতীয় কাজ হলো যে এই যে সিদ্ধান্তটা আমরা নিয়ে নিলাম, ইনফরমেশনটাকে আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট করে পূর্বে ইনফরমেশনের সঙ্গে এবং অ্যানালাইজিং করে যে আমরা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তকে আমরা একটা অ্যাকশনে রূপান্তর করে দেব, অথবা একটা কার্যে পরিণত করার জন্য আমরা এটাকে তৈরি করব। এই যে এই ডিসিশনকে এবং অ্যাকশনে পরিণত করা, এটা একটা নার্ভাস সিস্টেমের বিশেষ কাজ। তো নার্ভাস সিস্টেমের কাজগুলোর মধ্যে আমরা দেখে নিলাম। এক হলো আমি তথ্য গ্রহণ করব আমার শরীর থেকে অথবা আমি পরিবেশ থেকে। দ্বিতীয় হলো এটাকে আমি সংরক্ষণ করব এবং কম্পাইল করব, তুলনা করব এবং কন্ট্রাস্ট করব আমার পূর্বের যে ইনফরমেশনের সঙ্গে, এবং যোগ বিয়োগ গুণ ভাগ করব, অথবা যেটাকে বলি আমরা অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব এবং সবশেষে এই সিদ্ধান্তকে আমরা অ্যাকশনে পরিণত করে দেব। এটা হলো নার্ভাস সিস্টেমের মূল ফাংশন। এই ফাংশনের ভিত্তি করে আমরা নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করতে পারি অ্যাজ এ কম্পোনেন্টস। নার্ভাস সিস্টেমের প্রথম কম্পোনেন্টসকে আমরা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে বলি আমরা ব্রেইন এবং স্পাইনাল কর্ড সহ তৈরি হয়ে থাকে। ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই দুটো একসাথে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেন নাদার নার্ভাস সিস্টেম ইজ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট হলো মোটর কম্পোনেন্ট এবং সেন্সরি কম্পোনেন্ট। এই যে আমরা নার্ভাস সিস্টেমের কম্পোনেন্টকে তৈরি করলাম, এই
নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট আসলে তার ফাংশনের উপর বেস করে তৈরি করা। অনেকে বলে থাকেন যে নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট কম্পোনেন্ট অনুসারে আমরা ফাংশনকে আমরা ঠিক করে নিতে পারি। তবে আমার মনে হয় যে এই কথাটা বললেই ভালো হয় যে নার্ভাস সিস্টেমে যে ফাংশন আছে সেই ফাংশনের উপর বেস করেই এই কম্পোনেন্টগুলো তৈরি করা হয়, তৈরি করা হয়েছে। দেখে নিই, আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করে নিই যেন এটা বুঝতে আর একটু সহজ হয়, হৃদয়ঙ্গম হয়। নার্ভাস সিস্টেমের যেই ফাংশনটা আমি একটু আগে বললাম যে রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য বডি অর ফ্রম দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের শরীর এবং আমাদের পারিপার্শ্বিকতা থেকে যে আমরা তথ্যটা গ্রহণ করছি সেটাকে আমরা বলি সেন্সরি। যেমন পেইন, টাচ, প্রেসার, টেম্পারেচার, এই সবগুলো এক ধরনের ইনফরমেশন। আমি কাউকে দেখছি, ইটস কাইন্ড অফ ইনফরমেশন। আমি কোনো কিছু শুনছি, ইটস এ কাইন্ড অফ ইনফরমেশন। এই সব ধরনের ইনফরমেশনগুলো আমরা হয়তো আমাদের বডির মাধ্যমে অথবা এনভায়রনমেন্ট থেকে নিচ্ছি। সো এটার আরেকটা নাম হলো সেন্সরি সিস্টেম। এটা মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। এই যে ইনফরমেশনটা আমি নিয়ে নিলাম, এই ইনফরমেশনটাকে আমি আমার ব্রেনের ভিতরে আমি এটাকে সংরক্ষণ করছি, কম্পাইল কন্ট্রাস্ট করছি আমার পূর্বের ইনফরমেশনের সঙ্গে, ক্যালকুলেশন করছি অর অ্যানালাইসিস করছি, এবং আমি একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। এই সম্পূর্ণ কাজটা আমার ব্রেইন এবং মেইনলি ব্রেইন এবং স্পাইনাল কর্ডের কিছু অংশ এটাকে কাজ করে থাকে। সেক্ষেত্রে আমরা বলছি যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, এবং এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজই হলো storing, compiling, compare and contrast with the previous information, calculating or analyzing and making decision. So এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ এবং কাজ। শেষ যে কাজটা আছে সেটা হলো কনভার্ট দিস ডিসিশন ইনটু অ্যান অ্যাকশন, অর্থাৎ আমরা একটা কার্যে পরিণত করতে যাচ্ছি ওই সিদ্ধান্তকে। তাহলে সিদ্ধান্তটা আসছে হলো ইনফরমেশন থেকে, এবং ইনফরমেশন থেকে একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছি, এবং সিদ্ধান্তকে আমরা একটি অ্যাকশনে পরিণত করছি। এই যে অ্যাকশনে পরিণত করা, এই কাজটাকে বলি আমরা মোটর ফাংশন বা মোটর কম্পোনেন্টের কাজ, এবং এটাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ। তাহলে আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ কি এবং কেন এদেরকে ভাগ করা হয়েছে এবং কোন ফাংশনের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। সো ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটি কম্পোনেন্ট, এবং এর কাজই হচ্ছে আমরা আমাদের যত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো স্টোর করা, কম্পাইল করা, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা পূর্বের ইনফরমেশনের সঙ্গে, এবং যোগ বিয়োগ গুণ ভাগ করবো যেটাকে অ্যানালাইসিস বলি, এবং আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ হলো প্রথমে একটা ইনফরমেশন গ্রহণ করা, চাই সেটা আমার শরীরের মাধ্যমে হোক, যেমন পেইন, প্রেশার, টেম্পারেচার, আমি আমি ভিশন, ভিশন, তারপর স্মেল, আমরা যে শব্দ শুনছি, এই সমস্তগুলোই হলো আপনার ইনফরমেশন। সো এটা হলো সেন্সরি পার্টের অন্তর্গত, যেটাকে আমরা বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ বা কাজ। এবং এটাকে ডিসিশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেওয়ার পরে যখন এই ডিসিশনকে আমি একটা অ্যাকশনে পরিণত করে দেবো, যেমন ধরেন আমি আমার হাতটাকে উইথড্র করলাম, অর্থাৎ কোনো একটা জায়গাতে আমি হাতটাকে সরিয়ে নিলাম, বা আমি কাউকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, বা কাউকে দেখে আমি রাগ প্রকাশ করলাম, কাউকে দেখে আমি ভালোবাসার প্রকাশস্বরূপ একটা হাসি দিলাম। এই যে অ্যাকশনে পরিণত করলাম, এগুলোকে বলা হয় মোটর, এবং এটাও হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ অন্তর্গত ফাংশন। নিউরন বা নার্ভাস সিস্টেমের যে একক, এটা সম্বন্ধে কিছু আলোচনা করে নিই। নার্ভাস সিস্টেমে দু ধরনের সেল পাওয়া যায়, একটা হলো নিউরন এবং আরেকটা হলো নিউরোগ্লিয়াল সেল বা গ্লিয়াল সেল বলা হয়। গ্লিয়াল সেল বা নিউরোগ্লিয়াল সেল এটা মূলত সাপোর্টিং সেল, অর্থাৎ উদাহরণ যদি আমি দেওয়ার চেষ্টা করি, যে আমি আমার মোবাইলটাকে কোথাও রাখতে চাই, সেটা টেবিলের উপর হতে পারে, আমার ব্যাগের ভিতর হতে পারে, আমার পকেটে রাখতে পারি, বা আমার হাতে রাখতে পারি। সো ইট নিডস আ সাপোর্ট। যখন এটা সাপোর্ট চাবে, এই সাপোর্ট দেওয়ার জন্য যে জিনিসগুলো থাকে সেটাকে আমরা বলি সাপোর্টিং ম্যাটেরিয়ালস।
নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সাপোর্টিং সেল থাকে কিছু, সেগুলোকে বলা হয় নিউরোগ্লিয়াল সেল, যেমন অলিগোডেন্ড্রোসাইট, সোয়ান সেলস, অ্যাস্ট্রোসাইটস, এপেনটাইমাল সেলস। এই সবগুলো সেল হলো আপনার নিউরোগ্লিয়াল সেলস বা গ্লিয়াল সেলস বলি, এগুলো সাপোর্টিং টিস্যু। এটার বিভিন্ন রকম ফাংশন আছে। কোনোটা নার্ভাস সিস্টেমের অথবা নিউরনের পুষ্টি সাধনের জন্য কাজ করে, কোনোটা ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে, কোনোটা সিএসএফ তৈরিতে সাহায্য করে, কোনোটা ইনসুলেটিং করে নার্ভাস সিস্টেমকে মাইলেন শীট হিসেবে। সো এই বিভিন্ন ধরনের কাজ আছে এই নিউরোগ্লিয়াল সেলের, কিন্তু এগুলোর মূল কাজটা হলো এটাকে সাপোর্ট দেওয়া নিউরনকে, অর্থাৎ নিউরনকে বেঁচে থাকার এবং সুন্দরভাবে কাজ করার জন্য যে সাপোর্টটা প্রদান করছে তাকে বলা হয় নিউরোগ্লিয়াল সেল। আর নিউরন জিনিসটা কি? নিউরন হলো নার্ভাস সিস্টেমের একক। আমরা সংজ্ঞায় বলি যে নিউরন ইজ নাথিং বাট দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। সো স্ট্রাকচারের তৈরি করার জন্য নিউরন হলো, নিউরনের যে চারটি অংশ আছে, সেল বডি, ডেনড্রাইট, অ্যাক্সন এবং প্রিসিন্যাপটিক টার্মিনালস, এগুলোকে আমরা এগুলোকে আমরা অতি এগুলোকে আমরা যদি একটু সংক্ষেপ করে নিয়ে আসি, তাহলে বলতে পারি যে সেল বডি হলো মূল উপাদান একটি নিউরনের, এবং ডেনড্রাইটস এবং অ্যাক্সনের কাজই হলো ইনফরমেশনকে গ্রহণ করে সেল বডি পর্যন্ত পৌঁছে দেওয়া, যেখানে সেল বডি তার যে বিভিন্ন উপাদান আছে যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস গ্র্যানিউলস, এগুলোর মাধ্যমে তার জৈবিক প্রক্রিয়াগুলোকে তৈরি করেন। এবং আসলে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মূল যেই কাজটা হয়, অর্থাৎ স্টোরিং, কম্পাইলেশন, অ্যানালাইসিস, এই সমস্ত কাজগুলো সেল বডির মধ্যেই ঘটে থাকে। এবং প্রিসিন্যাপটিক টার্মিনালসের মাধ্যমে নিউরনগুলো এক নিউরনের সঙ্গে অন্য নিউরন যোগাযোগ রক্ষা করে থাকে। তো আমরা যদি ভাস্টভাবে চিন্তা করি, একটু ব্রড স্পেকট্রামে চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি নিউরনের দুটি পার্ট রয়েছে, একটা হলো সেল বডি আর একটা হলো অ্যাক্সনস। একটা ইঁদুরের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে ইঁদুরের যেমন একটি শরীরের অংশ বডি থাকে, ঠিক তেমনি আরেকটি অংশ থাকে যেটাকে বলি আমরা লেজ, সেটাকে আমরা অ্যাক্সনের সাথে তুলনা করতে পারি। এটা যদি একটা ইঁদুর হয়, তাহলে আমরা বলছি যে ইঁদুরের একটা লেজ থাকে এবং ইঁদুরের একটি বডি থাকে। এই বডি অংশটাকে আমরা বলছি সেল বডি এবং লেজটাকে বলছি আমরা অ্যাক্সনস। এটা তুলনা করার উদ্দেশ্য হলো এটা যে বোঝানোর জন্য যে একটা ইঁদুরের যদি সেল বডি, একটা ইঁদুরের যদি বডি যদি কোনো কারণে যদি আঘাতগ্রস্ত হয় অথবা বডি যদি আপনার মরে যায়, সেক্ষেত্রে ইঁদুরের বেঁচে থাকার সম্ভাবনা আর থাকবে না। কিন্তু যদি একটা ইঁদুরের লেজ কাটা যায় বা লেজ কোনো কারণে আঘাতগ্রস্ত হয়, সেক্ষেত্রে পুনরায় লেজ তৈরি হয়। টিকটিকির ক্ষেত্রে আমরা যেরকম দেখে থাকি, একই জিনিস ঘটে থাকে আপনার নিউরনের ক্ষেত্রে। যদি কোনো কারণে সেল বডি আঘাতগ্রস্ত হয়, সেটা ইনফার্কশন বা ইসকেমিয়ার মাধ্যমে হতে পারে, প্রেশারের মাধ্যমে হতে পারে যেমন হিমোরেজ। কোনো কারণে যদি আপনার সেল বডি আঘাতগ্রস্ত হয়, যেমন টিউমার হতে পারে সেল বডিতে, সেই ক্ষেত্রে এটা রিকভারির সম্ভাবনা খুব কম, অথবা এটা মরে যাবে এবং সেই নিউরন আপনার কাজ করবে না। কিন্তু যদি লেজ বা একজনের মধ্যে কোনো রকম সমস্যা হয়, যেমন নিউরাল শীথ যে আছে, শীতের মধ্যে কোনো রকম টিউমার হতে পারে, যদি ডিমাইলিনেশন হয়, যদি মাইলিনেটেড যে ফাইবারটা আছে সোয়ান সেল দিয়ে বা অলিগোডেন্ড্রোসাইট দিয়ে যে মাইলিনেট শীটটা তৈরি হয়, সেটা যদি কোনো কারণে ইরোশন হয়ে থাকে, যেমন অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের কারণে মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে সুযোগ বা সম্ভাবনা আছে এটা আবার রিপেয়ার এবং পুনর্গঠিত হওয়ার। সেক্ষেত্রে একজনে যদি কোনো রকম সমস্যা হয়, সেটা ইসকেমিক ইনজুরি হোক অথবা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের কারণে, অটোইমিউন রেসপন্সের কারণে যদি এটা আঘাতগ্রস্ত হয় বা ইসকেমিক কারণে আঘাতগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনার এটার গঠনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিউরনটা সম্পূর্ণভাবে নষ্ট হবে না, কেননা তার সেল বডি তখনও ঠিক আছে। এই উদাহরণটা আমার মনে হয় বেশ প্রযোজ্য যদি আমাদের নিউরনের কার্যকর ক্ষমতা বোঝানোর জন্য। পূর্বে বলা হতো যে নিউরন যদি নষ্ট হয়ে যায় সেটা আর রিজেনারেট করে না। আসলে এটা এখন এটাকে বলা হচ্ছে যে অ্যাবসলিউটলি এটা ঠিক নয়।
যদি একজন নষ্ট হয় সেক্ষেত্রে এটা পুনর্গঠনের সুযোগ আছে, সম্ভাবনা আছে। আমরা সাধারণত ভিটামিন বি1, বি12, বি6 দিয়ে আমরা এই ইনসুলেশনটাকে আমরা আবার রিপেয়ার করার চেষ্টা করে থাকি। তবে সেল বডি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, যেমন সেটা ইস্কেমিয়া হতে পারে, টিউমার হতে পারে, প্রেশার ক্রিয়েটেড বাই দ্য হেমোরেজের কারণে হতে পারে, যদি এক্ষেত্রে বডি আঘাতগ্রস্ত হয় বা বডি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এজন্য নতুন যে থিওরি তৈরি হচ্ছে স্টিম সেল থিওরি, সেটা আসলে তৈরি হচ্ছে যেহেতু আমরা বডি যেটা নষ্ট হয়ে যায় যদি কখনো হয় না, সেক্ষেত্রে আমরা নতুন একটি সেল দিয়ে এটা রিপ্লেস করতে পারি কিনা, সেই চিন্তাভাবনা থেকে স্টিম সেল থেরাপি তৈরি করা হচ্ছে। সো আমরা এই নিউরনের উপর ডিপেন্ড করে আমরা কিছু সংজ্ঞাকে আমরা ভালোমতো বুঝে নিই, যেটা আমাদের নিউরোলজির বেসিক আইডিয়াকে আরও মজবুত করে দেবে। তার মধ্যে প্রথম যে আইডিয়াটা আমি আপনাকে দিতে চাচ্ছি সেটা হলো গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। হোয়াট ইজ গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াট ইজ হোয়াইট ম্যাটার? যদি আপনি ব্রেনকে একটা ক্রস সেকশন নেন, তাহলে দেখবেন এর পেরিফেরিতে একটি ঘন অংশ আছে এবং ভিতরেও কিছু ঘন অংশ আছে, আর মাঝখানে বেশ কিছু সাদা অংশ আছে। এই যে ঘন অংশটাকে দেখছেন পেরিফেরিতে এবং মাঝখানে, এই ঘন অংশগুলো এক ধরনের ম্যাটার, এবং মাঝখানে যে অংশটা দেখছেন সেই মাঝখানের অংশটা হলো আরেক ধরনের ম্যাটার। ঘন অংশটি আর কিছুই নয়, এটা হলো কালেকশন অফ দ্য সেল বডিজ ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডের ক্ষেত্রেও দেখেন যে মাঝখানে একটি ঘন অংশ এবং পেরিফেরিতে সাদা অংশ। ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে ঘন অংশ থাকে, এটা হলো আসলে কিছুই না, সেল বডির কালেকশন। যেহেতু সেল বডির মধ্যে আমার নিউক্লিয়াস গ্র্যানুলস, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং আরও অনেক ধরনের উপাদান থাকে, এজন্য দেখতে এটা কিছুটা ঘন আকারের হয়। এবং যখন আমরা এমআরআইতে চলে যাই তখন আমরা এটাকে গ্রে আকারের দেখি, গ্রে কালারের দেখি, এই জন্য এটাকে বলা হয় গ্রে ম্যাটার। সো হোয়াট ইজ গ্রে ম্যাটার? গ্রে ম্যাটার আর কিছুই নয়, এটা হলো সেল বডির কালেকশন যখন সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয়, অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ডে হয়। এই একই সেল বডি যদি কোনো কারণে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে জমা হয়, তখন তার কালেকশনকে আমরা বলি গ্যাংলিয়ন। সো গ্যাংলিয়ন এবং গ্রে ম্যাটার দুটা একই জিনিস, পার্থক্য হলো জায়গা বিশেষে। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, গ্রে ম্যাটার হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আর গ্যাংলিয়ন হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, যেমন ডরসাল রুট গ্যাংলিয়া, যেটা আমরা ডরসাল রুটের মধ্যে আমরা পাই। সো সেল বডির কালেকশন, যদি সেটা সেল বডির কালেকশন যদি সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয়, তাকে বলি আমরা গ্রে ম্যাটার। এবং যদি সেল বডির কালেকশন এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হয়ে থাকে, সেটাকে বলি আমরা গ্যাংলিয়ন। আমরা এমআরআইতে গ্রে ম্যাটার দেখি, যদি ব্রেন সেকশন নিই, আমরা এর পেরিফেরিতে এবং ভিতরে কিছু আমরা গ্রে ম্যাটার দেখি। এই যে দেখছেন, এটা হলো আপনার ডায়ানসেফালার অংশ, থ্যালামাস, এবং এটা হলো আপনার কর্টেক্স নিউক্লিয়াসের অংশ, এটা হলো আপনার কর্টেক্স বা গ্রে ম্যাটার। আর ভিতরে যে সাদা অংশ দেখছেন সেগুলো হলো আপনার হোয়াইট ম্যাটার। সো হোয়াইট ম্যাটারটা কি? হোয়াইট ম্যাটার হলো কালেকশন অফ দ্য axons, কালেকশন অফ দ্য axons ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাকে আমরা বলি হোয়াইট ম্যাটার। কালেকশন অফ দ্য axons, অনেকগুলো ফাইবার বা axons বা ইঁদুরের লেজের সমষ্টি যদি হয় এবং সেটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঘটে, তখন আমরা তাকে বলে থাকি হোয়াইট ম্যাটার। সেই একই একজনের কালেকশন যদি কোনো কারণে বাহির দিকে চলে যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে পেরিফেরাল নার্ভাস সিস্টেম পর্যন্ত চলে যায়, সেটার নাম হয়ে যায় নার্ভ। দ্যাট মিনস আমাদের শরীরে যেসব নার্ভ রয়েছে, যেমন সায়াটিক নার্ভ, পেরিফেরাল নার্ভ যেটা আছে, সায়াটিক নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, যত ধরনের প্লেক্সাস আছে, ব্রেকিয়াল প্লেক্সাস, সার্ভাইকাল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, এই ধরনের প্লেক্সাসগুলো আছে এবং নার্ভগুলো আছে, এই সমস্ত নার্ভগুলো আসলে হলো কি, এরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ, এবং এই জিনিসগুলো হলো আসলে কিছুই না, কালেকশন অফ দ্য অ্যাক্সনের কিছু গুচ্ছ, এবং যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দেখা যাচ্ছে।
সো নার্ভ সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেল। আমি অনেকের সাথেই কথা বলেছি, নার্ভ সম্বন্ধে আমাদের ধারণা খুব পরিষ্কার নয় সবারই, অনেকের। সেক্ষেত্রে আমার মনে হয় এটা এখন পরিষ্কার হয়ে গেছে। নার্ভ হলো কালেকশন অফ দ্য অ্যাক্সন ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমরা এই কথাগুলো আলোচনা করার উদ্দেশ্য হলো এটা, যে কিছু ক্লিনিক্যাল ব্যাপারগুলো বুঝতে আমাদের এই জিনিসটা আমাদের খুব সহজ সাহায্য করবে। যেমন যদি গ্রে ম্যাটারে যদি আমাদের গ্রে ম্যাটারে কোনো রকম টিউমার আমরা দেখি বা গ্রে ম্যাটারে কোনো ইস্কিমিয়া হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা ঘটেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং এটা সেল বডির ঘটনা ঘটেছে। সো সেল বডি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে রিকভারি সম্ভাবনা খুব কম। আমি আবার বলছি, যদি গ্রে ম্যাটারে কোনো রকম ইস্কিমিয়া হয় বা ইনফাকশন হয় বা কোনো কম্প্রেশন হয়ে এটা নষ্ট হয়ে যায়, অথবা যদি কোনো টিউমার হয়, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যেহেতু এটা গ্রে ম্যাটারে, আর গ্রে ম্যাটারটা থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এটা কিছুই না, কালেকশন অফ দ্য সেল বডিজ। সো আসলে ঘটনাটা ঘটছে সেল বডির মধ্যে। সো সেল বডি ডিস্ট্রাকশন হয়ে গেলে এটা রিকভারি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। একইভাবে যদি গ্যাংলিয়নের কোনো রকম আমরা সমস্যা পাই, তাহলে এটা বুঝতে হবে এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, স্টিল ইট ইজ ইন দ্য ডিউ টু দ্য সেল বডি হ্যাজার্ড। সো এক্ষেত্রেও আপনার রিকভারি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু যদি কোনো টিউমার বা ইনফাকশন বা ডিমাইলিনেশন এটা ঘটে থাকে যদি হোয়াইট ম্যাটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বুঝবো এটা অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্যাপার, কিন্তু এটা একজনের ব্যাপার। যেহেতু একজনের ব্যাপার, আর একজন হলো লেজের মতো একটি অংশ, যেটা কেটে গেলেও আবার পুনরায় তৈরি হতে পারে, সেক্ষেত্রে এটা রিকভারি হওয়ার এবং নতুন করে পুনর্গঠন হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই জন্য যেটাকে বলি আমরা রিল্যাপস অ্যান্ড রিমিশন। সো মাল্টিপল স্ক্লেরোসিস এমন একটি রোগ যেখানে আপনার ফাইবারগুলো বা অ্যাক্সনগুলো আপনার ডিমাইলিনেটিং হয়ে যায় ডিউ টু দ্য একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা অটো ইমিউন রিয়াকশনের কারণে। সেক্ষেত্রে কখনো রুগী ভালো অবস্থায় থাকে, কখনো রুগী আবার খারাপ অবস্থা হয়। অর্থাৎ মাল্টিপল স্ক্লেরোসিস হলে রুগীর হাত পায়ের শক্তি কখনো শেষ হয়ে নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, চলতে পারে না। আবার কিছুদিন পরে আমাদের কাছে এসে হেঁটে হেঁটেই আবার চলে আসে বা হাতে নাড়ানো শুরু করে, বা তার যে অংশটা নষ্ট হয়ে গেছে সেই অংশের কার্যকারিতা আবার ফিরে আসে। সো এটাকে বলি আমরা রিল্যাপস এবং রিমিশন বলি আমরা। সো এখান থেকে আমরা বুঝে নিচ্ছি যে আবার আরেকটি জিনিস, যে যদি কারোর নার্ভ ইনজুরি হয়, নার্ভ হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ এবং এটা অবশ্যই কালেকশন অফ দ্য অ্যাক্সনস। সো নার্ভ ইনজুরি হলে একটা নির্দিষ্ট সময় পরে যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা রিপেয়ার করতে পারি, সো এটা পুনরায় ফাংশনিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা 100% হয়ে গেছে। এই জন্য যদি আমাদের হাতের নার্ভ অনেক সময় কেটে যেতে পারে, পায়ের নার্ভ কেটে যেতে পারে, যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটাকে আমরা রিপেয়ার করতে পারি, তাহলে এর কানেকশন আবার পুনরায় তৈরি হয়। ডিমাইলিনেশন হলো মাইলিনেশন আবার তৈরি হয়। সো সোয়ান সেল আবার এটাকে মাইলিন শিট দ্বারা আবৃত করে দেয়, এবং ইনসুলেশনটা যদি পারফেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পুরো যে ঘটনাগুলো এবং পুরো যে কাজগুলা সেগুলো আবার ফিরে আসে। সো যদি হোয়াইট ম্যাটারে এবং নার্ভের মধ্যে কোনো রকম সমস্যা হয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সম্পূর্ণরূপে সম্ভাবনা আছে রিজেনারেশন করার মানে রিগেইন করার ফাংশনে। কিন্তু যদি কোনো কারণে গ্রে ম্যাটার বা গ্যাংলিয়নের সমস্যা হয়, সেক্ষেত্রে সম্ভাবনাটা নিয়ারলি জিরো। তখন আমাদের যেমন স্ট্রোক করলে, এখানে একটা জিনিস ক্লিনিক্যাল নলেজ আমরা একটু জেনে নিতে পারি। স্ট্রোক যখন হয়, স্পেশালি দ্য ইস্কেমিক স্ট্রোক বা ইনফ্রাক্টিভ স্ট্রোকের কারণে নির্দিষ্ট ব্রেনের নির্দিষ্ট অংশে আমি দেখিয়ে দিচ্ছি, যদি এই অংশে ইস্কিমিয়া হয়ে থাকে, এই অংশে যদি ইস্কিমিয়া হয়ে থাকে, তাহলে এই অংশে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে গেল এবং এই অংশের যে সেল বডিগুলো, এগুলো রক্ত শূন্যতায় ভুগে এগুলো মারা গেল। এটাকে আমরা ইনফার্কশন বলি। এর আশপাশে টেন্স টু ডেথ যারা মরে মরে যাচ্ছে এখনো অবস্থা, সেগুলোকে বলি আমি ইস্কেমিক এরিয়া বা ইস্কেমিয়া। সো ইস্কেমিয়া বা ইনফার্কশন এই ধরনের হিমোরেজের ক্ষেত্রে
এই সেল বডি যেহেতু আপনার মরে গেছে, সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, এর কার্যকারিতা আর সম্ভব নয়। কিন্তু তারপরেও দেখা যায় স্ট্রোকের পেশেন্ট বেশ কিছুদিন থেরাপি নেওয়ার পরে বা ওষুধ খাওয়ার পরে আপনার হাত পা নাড়ছে। কেন? এটার কারণ হলো নিউরোপ্লাস্টিসিটি। এই অংশ আর কাজ করবে না। যেটা ডেড হয়ে গেছে সে আর কাজ করতে পারবে না, কখনোই কাজ করবে না, এটা স্বতঃসিদ্ধ। কিন্তু এর পাশে যে অংশগুলো আছে সেই অংশগুলো এর কাজগুলোকে আস্তে আস্তে বুঝে নেবে। এজন্য আমরা রেগুলার যখন আমরা ফিজিওথেরাপি নিব, অর্থাৎ হাত পাকে আমরা নাড়তে থাকবো একটা নির্দিষ্ট পদ্ধতিতে, তখন আমাদের হাত পা নাড়ার যে সিগন্যাল, এটা সেন্সরি সিস্টেমের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছাবে এবং ব্রেনের নতুন যে আশপাশের যে অংশ আছে সে তার যে অংশ নষ্ট হয়ে গেছে সেই নষ্ট অংশের কাজগুলোকে নতুন করে সে শেখার চেষ্টা করবে। একটা ছোট বাচ্চাকে হাঁটা শেখাতে যেমন বছরখানেক সময় লাগে, কথা বলাতে যেমন আরও কিছু সময় লাগে, তার ডেভেলপমেন্টের যেমন একটা স্টেজ পার হতে হয়, বছর ২-২.৫ বছর পরে যখন তার মোটামুটি একটা পূর্ণাঙ্গ মানুষের কাছাকাছি তার সব ধরনের কাজকর্ম শুরু হয়ে যায়, ঠিক তেমনি যাদের স্ট্রোক হয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে তাদেরকে পূর্বের জীবনে কাছাকাছি ফিরিয়ে আনতে আমাদের তেমনই একটি সময় প্রয়োজন হয়। অনেক সময় আমাকে স্ট্রোক পেশেন্ট হিসেবে বলেন যে স্যার আমরা আমার রুগী কবে আবার আগের মতো হাত নাড়তে পারবে বা পা নাড়তে পারবে অথবা কথা বলতে পারবে। সেক্ষেত্রে আমাদের কথা হলো ইট টেক্স টাইম। কারণ তার যে অংশ মরে গেছে সে অংশ আর কাজ করবে না। তার পার্শ্ববর্তী যে অংশ আছে যেটা অন্য কাজের জন্য অ্যাকচুয়ালি যাকে নিয়োগ করা হয়েছিল অন্য কাজের জন্য, সে তার কাজের পাশাপাশি নতুন করে এই অংশের কাজগুলোকে নিয়ে নেবে। এজন্য আমি যত বেশি হাত নাড়াবো, আমি যত বেশি পা নাড়াবো, থেরাপি দিতে থাকবো, তত বেশি আমার সিগন্যাল উপরের দিকে যাবে এবং আমার ব্রেইন এটাকে শেখার চেষ্টা করবে নতুন করে। এমন হতে পারে যে অংশটা আপনার পায়ের জন্য ব্যবহার হচ্ছে সে একই অংশ পায়ের কাজও শিখবে এবং হাতের কাজও শিখবে। অর্থাৎ সেই অংশ আপনার ডুয়েল ওয়ার্কস করা শুরু করবে, যেহেতু তার হাতের কাজের অংশটা আমার নষ্ট হয়ে গেছিল, এই জন্য নতুন অংশটা আপনার তার ডুয়েল অ্যাকশনকে শেখার চেষ্টা করবে যেন ডুয়েল অ্যাকশন সে করতে পারে। সো এটাকে বলি আমরা নিউরোপ্লাস্টিসিটি। আমাদের ব্রেনের একটা বিরাট অংশ, আপনারা জানেন যে অনেক সময় কোনো কাজ ছাড়াই সে অব্যবহৃত অবস্থায় থেকে থাকে। সেজন্য আমরা তাদেরকে ব্যবহার করতে পারি, অব্যবহৃত অংশগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ব্যবহার করার উদ্দেশ্যেই আমরা ফিজিওথেরাপি করে থাকি। এটা হলো একটা কারণ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির দ্বিতীয় কারণ হলো যদি কোনো কারণে আমার ব্রেনকে আমি কাজটা শিখাতে পারি, সেটা তো একটা ভালো অংশ। আর যদি কোনো কারণে আমি শিখাতে নাও পারি, আমার যে লিম্ব আছে, হাত বা পা আছে, সেটাকে যদি আমি নাড়াচাড়া না করি, ব্যবহার না করি, সেক্ষেত্রে আমার ডিসইউজ অ্যাট্রফি অথবা মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যেতে পারে। তাহলে ফিজিওথেরাপির দুটো লাভ আছে বা ফিজিক্যাল মেডিসিনের দুটো লাভ আছে। এক হলো আমার মাসেল ওয়াস্টিং হবে না, ক্ষয় হবে না, শুকিয়ে যাবে না, মাসেলের বাল্কিটা ঠিক থাকবে। আর দ্বিতীয় কাজ হলো আমার ব্রেন নতুন করে কাজ শিখবে, যার দরুন একটা স্ট্রোকের পেশেন্টও 6 মাস থেরাপি নেওয়ার পরে তার হাঁটা চলাফেরার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সো এই ক্লিনিক্যাল নলেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই ক্লিনিক্যাল নলেজটা আমি মনে করি যে এই বেসিক নলেজের উপর ডিপেন্ড করেই আমরা বুঝতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখে নিই যে কর্টেক্স। কর্টেক্স জিনিসটা কি এবং নিউক্লিয়াস জিনিসটা কি? কর্টেক্স হলো সেল বডি কালেকশন যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই থাকে, যেটাকে আমরা গ্রে ম্যাটার বলে আগে আমরা বুঝেছি। এই জিনিসটা যখন ব্রেনের উপরের অংশে থাকে, যেমন পেরিফেরি অফ দ্য ব্রেনে থাকে, তখন এটাকে আমরা বলি কর্টেক্স। আর এই জিনিসটা গ্রে ম্যাটারটা যখন সেন্টার অফ দ্য ব্রেনে অর্থাৎ ব্রেনের ভিতরের অংশে থাকে, এইখানে দেখছেন যে ব্রেনের ভিতরের অংশে আছে, এটাকে যদি আমি বের করে নিয়ে যাই, দেখছেন ব্রেনের ভিতরের অংশে থাকে, এক্ষেত্রে এটাকে আমরা বলবো নিউক্লি, যেমন ব্যাজাল নিউক্লি। আমরা যদিও ব্যাজাল গ্যাংলিয়ন বলি, আসলে গ্যাংলিয়ন তো হলো সেল বডি দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো এটা একটা মিসনোমার। সো অ্যাকচুয়ালি রিয়েল শব্দ হবে ব্যাজাল নিউক্লি। আপনারা জানেন যে ব্যাজাল নিউক্লি বিভিন্ন অংশ আছে, যেমন করেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যারাইরাস যেটাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস বলি আমরা, এবং সাবথ্যালামাস এবং সাবস্টেন্সিয়া নিগ্রা, এগুলো মিলে হলো ব্যাজাল নিউক্লি। সো ব্যাজাল নিউক্লি একটা বিশাল ভূমিকা রয়েছে আমাদের নার্ভাস সিস্টেমের ফাংশনের উপরে।
ইনিশিয়েশন অফ দ্য মুভমেন্ট ইট ডিপেন্ডস আপন দ্য বেসাল নিউক্লিয়াস, অর্থাৎ আমি কোনো কাজ শুরু করব যে এই করাটার যে একটা প্রক্রিয়া এটা নির্ভর করে বেসাল নিউক্লিয়ার উপরে। এই জন্য যদি পার্কিনসন্স ডিজিজ হয় অর্থাৎ সাবস্টেনশিয়াল নার্ভেতে যদি কোনো কারণে আপনার ইনজুরি হয়, ইসকেমিয়া হয়, সেক্ষেত্রে ডোপামিন উৎপন্ন হয় না। আর ডোপামিন যখন উৎপন্ন হয় না তখন আমাদের শরীরের মধ্যে ডোপামিন কমে যাওয়ার কারণে যে একটা সিমটমস তৈরি হয়, যেমন রেস্টিং ট্রেমর এবং রিজিডিটি এবং ডিসকাইনেশিয়া অরেকাইনেশিয়া, এই তিনটে ঘটনা যখন ঘটে, আরও সঙ্গে কিছু থাকে যেমন মাস ফেস হইতে থাকে, সার্পেন্টাল ফেস যেটাকে বলি আমরা, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং মাইক্রোগ্রাফি হাতের লেখার দিক দিয়ে ছোটো হয়ে যায়। এই ধরনের ঘটনাগুলো যখন থাকে তখন আমরা বলি পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজের মূলটাই হলো আপনার বেসাল নিউক্লিয়ার কারণে হয়। তাহলে এটাকে আমরা বলতাম বেসাল গ্যাংলিয়ন। আসলে গ্যাংলিয়ন হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেল বডি কালেকশন। সো ইট ইস অ্যান মিসনোমার। এখন থেকে আমরা আশা করি যে যারা আমার স্টুডেন্ট আছে এবং যারা নিউ ডক্টরস, আমরা এখন থেকে বেসাল নিউক্লি বলে আলোচনা করব। সো কর্টেক্স হলো আপনার ব্রেনের উপরের অংশ, এটাও সেল বডি কালেকশন এবং এটা সেন্ট্রাল নার্ভাস কালেকশন এবং ইট ইস এ গ্রে ম্যাটার অলসো। কিন্তু যেহেতু উপরের অংশ থাকে এজন্য এটার নাম হয়ে গেছে কর্টেক্স। আর যখনই এটা ভিতরের দিকে থাকবে এবং যাকে সারাউন্ডেড, যেটা আপনার হোয়াইট ম্যাটার দ্বারা সারাউন্ডেড থাকবে, সেটাকে আমরা বলছি নিউক্লি। হোয়াইট ম্যাটার নিয়ে আমরা কিছু আলোচনা করছি, বেসিক নলেজ। কালেকশন অফ দ্য অ্যাক্সনস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাকে আমরা হোয়াইট ম্যাটার বলছি, এটা আমরা আগে আলোচনা করেছি। এই হোয়াইট ম্যাটারগুলো আমাদের ব্রেনের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিভিন্নভাবে অ্যারেঞ্জে থাকে, বিভিন্ন অ্যারেঞ্জে থাকে। কোনো কোনো হোয়াইট ম্যাটার আপনার উপরে নিচে যাওয়া আসা করে স্পাইনাল কর্ডের মাধ্যমে, সেগুলো বলি আপস অ্যান্ড ডাউনস, এগুলোকে বলি আমরা ট্র্যাক্ট। সো ট্র্যাক্টস হলো অ্যাক্সনের কালেকশন এবং সেগুলো উপরে নিচে যাওয়া আসা করে। যে সকল ট্র্যাক্টস আপনার উপরের দিকে যাওয়া আসা করে, গোস আপস, সেগুলোকে বলি আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্টস, উপরের দিকে যাচ্ছে। এটার ফাংশন হলো সে ইনফরমেশন কালেকশন করে নিচ থেকে উপরের দিকে উঠছে ব্রেনের দিকে। সো এটাকে বলি আমরা সেন্সরি ট্র্যাক্টস অলসো, যেহেতু সে ইনফরমেশন কালেকশন করে নিয়ে যাচ্ছে উপরের দিকে, যেমন পেইন, টাচ, প্রেশার, টেম্পারেচার। সো কিছু ট্র্যাক থাকে যেগুলো নিচের দিকে নেমে আসে, ব্রেন থেকে নিচের দিকে স্পাইনাল কর্ড হয়ে নিচের দিকে নেমে আসে, সেগুলোকে আমরা বলি ডিসেন্ডিং ট্র্যাক্স। নিচের দিকে নামছে এই জন্য ট্র্যাকগুলোর নাম ডিসেন্ডিং ট্র্যাক। সো ট্র্যাক্স আর নাথিং বাট দ্য কালেকশন অফ দ্য axons ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট গোজ আপস অ্যান্ড ডাউনস। যেগুলো উপরের দিকে হচ্ছে সেটা অ্যাসেন্ডিং ট্র্যাক, যেটা নিচের দিকে নামছে সেটা ডিসেন্ডিং ট্র্যাক। যেহেতু ডিসেন্ডিং ট্র্যাক উপর থেকে ইনফরমেশন ডিসিশন যেটা হয়েছে সেটাকে অ্যাকশন আকারে নিয়ে যাচ্ছে, সেজন্য এটার নাম মোটর ট্র্যাক্স। যেমন আমাদের পিরামিডাল ট্র্যাক্স আছে, পিরামিডাল ট্র্যাক্সের কারণেই আমরা হাত পা নাড়তে পারি। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্স যেটা আমাদেরকে টোন মেনটেন করতে, আমাদের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে থাকে। সো এই ট্র্যাকগুলো হলো আপনার ডিসেন্ডিং ট্র্যাক্স। ট্র্যাক্সের নাম থেকেও আমরা বুঝতে পারি ওয়েদার ইট ইজ অ্যাসেন্ডিং অথবা এটা ডিসেন্ডিং, এটাও আমরা বুঝতে পারি। যেমন যদি বলা হয় কর্টিকো স্পাইনাল ট্র্যাক, সো এটা শুরু হয়েছে কর্টেক্স থেকে এবং শেষ হয়েছে স্পাইনালে। সো যদি কর্টেক্স উপরে স্পাইন নিচে থাকে, সো এটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, এটা নিচের দিকে নামছে, বোঝা গেল। সো অ্যাজ ইজ ডিসেন্ডিং ট্র্যাক্ট, সো এটা ইনফর্ম ডিসিশনটাকে আপনার অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে। সো এটা মোটর কম্পোনেন্ট। সো যেহেতু এটা শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি আমরা ইফারেন্ট। রিমেম্বার, ইফারেন্ট মানে এক্সিস্ট এবং ইফারেন্ট মানে হলো ইফারেন্ট হলো আপনার এক্সিস্টের ই এবং ইফারেন্টের ই। অ্যাফারেন্ট ইফারেন্ট নিয়ে অনেক সময় আমাদের গন্ডগোল ঘটায়। আবার যেমন দেখেন কর্টিকো বালবার ট্র্যাক, সে একই রকমভাবে কর্টেক্সে শুরু হচ্ছে এবং বালবারে শেষ হচ্ছে। সো এটা হলো আপনার ডিসেন্ডিং ট্র্যাক, আর এটা মোটর কম্পোনেন্ট এবং এটা ইফারেন্ট। যদি বলি আমরা স্পাইনো থ্যালামিক ট্র্যাক, তাহলে স্পাইন নিচে, থ্যালামাস উপরে। সো এটা স্পাইন থেকে উৎপন্ন হচ্ছে এবং থ্যালামাসে যাচ্ছে। সো এটা নিচ থেকে উপরে যাচ্ছে বলে এটার নাম অ্যাসেন্ডিং ট্র্যাক। যেহেতু উপরের দিকে আমাদের ইনফরমেশন নিয়ে যাচ্ছে, সো এটার নাম সেন্সরি। এবং অবভিয়াসলি এটা হলো অ্যাফারেন্ট বলি আমরা। রিমেম্বার, ইটস অ্যাফারেন্ট, উপরের দিকে যাচ্ছে। যেহেতু অ্যাসেন্ডিং, সো ইটস অ্যান অ্যাফারেন্ট। যেহেতু অ্যাসেন্ডিং এ, ইটস অ্যান অ্যাফারেন্ট। And it's an existing tract, so it's an efferent. Again the spinocerebellar tract, so স্পাইনটা নিচের দিকে থাকছে এবং সেরিবেলাম উপরের দিকে আছে, সো নিচ থেকে এটা উপরের দিকে উঠছে। সো এটাকে আমরা বলবো যে অ্যাসেন্ডিং ট্র্যাক, যেহেতু ইনফরমেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, তাই এটাকে আমরা সেন্সরি অংশ, এবং যেহেতু এটা অ্যাসেন্ডিং, সো এটা অ্যাপারেন্ট।
আশা করি কথাগুলো সহজেই বুঝতে পারা যাচ্ছে। আহ, কিছু কিছু ট্র্যাক থাকে বা ফাইবার থাকে, অ্যাক্সনস থাকে, যেগুলো সাইড বাই সাইড কাজ করে থাকে, অর্থাৎ লেফট হেমিস্ফিয়ারের সঙ্গে রাইট হেমিস্ফিয়ার যোগাযোগ রক্ষা করে থাকে, অর্থাৎ পাশাপাশি দুটো জিনিসকে আপনার কানেকশন করে থাকে। এই ধরনের ফাইবারকে, হোয়াইট ফাইবারকে আমরা কমিশনাল ফাইবার বলি বা কমিশন বলি। যেমন দ্য লার্জেস্ট কমিশন ইন দ্য ব্রেইন ইজ কল কর্পাস ক্যালোজাম। এই কর্পাস ক্যালোজামের কাজ হলো, এটা হলো কর্পাস ক্যালোজাম। এখানে দেখতে পাচ্ছেন যে কর্পাস ক্যালোজাম। হ্যাঁ, এই কর্পাস ক্যালোজামের এখান থেকে, এগুলো সব কর্পাস ক্যালোজাম। এই কর্পাস ক্যালোজাম রাইট এবং লেফট দু ধরনের ব্রেন টিস্যুকে কানেকশন করছে। এই কর্পাস ক্যালোজামের কাজই হলো যে আপনার দু সাইডকে আপনার যোগাযোগ রক্ষা করে থাকে। সো এগুলোকে বলি আমরা কমিশনাল ফাইবার। দিজ আর নাথিংস বাট দ্য কালেকশন অফ দ্য অ্যাকশনস। যেহেতু এটা ট্র্যাক্ট, কিন্তু শর্ত হলো এটা সাইড টু সাইড আপনার কানেকশন তৈরি করে থাকে। যে ধরনের ট্র্যাক বা ফাইবারগুলো বা অ্যাকশনগুলো আপনার ফ্রন্ট টু ব্যাক কমিউনিকেট করে থাকে বা অ্যাসোসিয়েশন করে থাকে, তাদের নাম হলো অ্যাসোসিয়েশন ফাইবার। তাদের নাম আমরা বলছি অ্যাসোসিয়েশন ফাইবার। সো যেমন ধরেন আর্কিউট ফাইবার। আর্কিউট ফাইবারটা সাধারণত আপনার এখানে ভার্নিক্স, এখানে ব্রোকাস এরিয়া থাকে এবং এখানটা আপনার ভার্নিক্স এরিয়া থাকে, এবং ভার্নিক্স এরিয়া এবং ব্রোকাস এরিয়ার মাঝখানে যেই ফাইবারগুলো থাকে এগুলোকে আর্কিউট ফাইবার বলে। এছাড়াও আর্কিউট ফাইবার অন্যান্য অংশও থাকতে পারে, যে ছবিতে এরকম দেখছেন। সো এই আর্কিউট ফাইবারের মেইন কাজ হলো, যেটা ব্রোকাস এরিয়া এবং ভার্নিক্স এরিয়াকে সংযোগ করে থাকে, তার মেইন কাজ হলো রিপিটেশন অফ দ্য ওয়ার্ড। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনার নাম কি, সে বলল আমার নাম সাইদ। আপনি বলেন আবার বলেন, সে বলল সাইদ। এই যে সে সাইদ দ্বিতীয়বার বলতে পারলেন, এটার মানে হলো তার আর্কিউট ফাইবার ওকে আছে, ইনটেক্ট আছে। যদি সে রিপিট করতে না পারে, তাহলে বুঝতে হবে আর্কিউট ফাইবার নষ্ট হয়ে গেছে। যদি কাউকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনার নাম কি, সে বলল আমার জুতাটা দাও, তার মানে উনি আপনার কথা বুঝতে পারেননি। আপনি আবারও বলেন আপনার নাম কি, বলেন এখন কি বৃষ্টি হচ্ছে, তার মানে উনি উনি শুনতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না, যেটাকে চায়নাতে আমরা বলি থিংপুতং। সো ব্যাপারটা হলো যে ওনার ভার্নিক্স এরিয়া নষ্ট হওয়ার কারণে উনি উনি ঠিকমতো করে আপনার কথাকে বুঝতে পারছেন না। ভার্নিক্স এর কাজ হলো কম্প্রিহেনশন, অর্থাৎ বোঝা, কম্প্রিহেনশন অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ আপনার কথাকে বুঝতে পারা। তো ভার্নিক্স এরিয়া নষ্ট হয়ে গেলে উত্তর ঠিকমতো দিই, উত্তর শুদ্ধভাবে বেরিয়ে আসবে, কিন্তু সঠিক উত্তর বের হয়ে আসবে না। কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, আমার নাম অর্থাৎ উনি বলতে যাচ্ছেন আমার নাম সাইদ, কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করছেন। এর মানে হলো ওনার ভার্নিক্স এরিয়া ঠিক আছে, কম্প্রিহেনশন অফ দ্য স্পিচ এটা ঠিক আছে, কিন্তু প্রোডাকশন অফ দ্য ইচ যেই অংশের কাজ, সেই অংশটা হয়তো কোনো কারণে নষ্ট, ইস্কিমিয়া হতে পারে, অথবা কম্প্রেশন ডিউ টু দ্য হিমোরেজ হতে পারে, বা টিউমারের কারণে হতে পারে, অর্থাৎ ব্রোকাস এরিয়া নষ্ট। অ্যান্ড রিমেম্বার, যদি কারো ব্রোকাস এরিয়া, ভার্নিক্স এরিয়া এবং আর্কিউট ফাইবার তিনটেই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যে ডিজিজটা তৈরি হয়, যে সিমটমসটা তৈরি হয়, তাকে আমরা বলি গ্লোবাল অ্যাফাসিয়া। ব্রোকাস এরিয়া নষ্ট হয়ে গেলে স্পিচ প্রোডাকশন হবে না, ব্রোকাস অ্যাফাসিয়া। ভার্নিক্স এরিয়া নষ্ট হয়ে গেলে সে কথা বুঝতে পারবে না, ভার্নিক্স অ্যাফাসিয়া। আর্কিউট ফাইবার নষ্ট হয়ে গেলে সে রিপিটেশন করতে পারবে না। সো এই তিনটা যদি একসাথে নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি গ্লোবাল অ্যাফাসিয়া। এটা একটা বুঝে নেওয়ার ব্যাপার, যে যদি কারো আমাদের ইউজুয়ালি লেফট সাইডটাকে ডোমিনেন্ট হেমিস্ফিয়ার বলি আমরা, লেফট সাইডটাকে আমাদের বাম দিক, মাথার বাম দিকটাকে আমরা ডোমিনেন্ট হেমিস্ফিয়ার বলি। এই কারণে ডোমিনেন্ট হেমিস্ফিয়ারেই সাধারণত আমাদের ব্রোকাস এরিয়া, ভার্নিক্স এরিয়া এবং আর্কিউট ফাইবারগুলোই থাকে। ব্রোকাস এরিয়া এবং ভার্নিক্স এরিয়া যেহেতু ডোমিনেন্ট সাইডে, লেফট সাইডে থাকে, এই জন্য লেফট সাইডে যদি কোনো কারো ইস্কিমিয়া হয় এবং লেফট সাইডে যদি কোনো হিমোরেজ হয়, সেক্ষেত্রে খুবই সম্ভাবনা থাকে যে কারো স্পিচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাফাসিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কারো ডান দিকে, ব্রেনের ডান দিকে ইস্কিমিয়া অথবা হেমোরেজ হয় বা টিউমার হয়, সেক্ষেত্রে তার কথাবার্তা ভালো থাকার সম্ভাবনা আছে, যেহেতু তার ভার্নিক্স এরিয়া এবং ব্রোকাস এরিয়া লেফট সাইডে থাকার কারণে এটা ফ্রি। এই জন্য যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, যার বাম দিক অবশ,
বাম দিক সে নাড়াচাড়া করতে পারে না, বাম হাত নাড়াচাড়া করতে পারে না, কিন্তু তার কথা ঠিক আছে। এক্ষেত্রে বুঝতে হবে যে এটার কারণ হলো তার ইনজুরিটা হয়েছে আপনার মাথার ডান দিকে। আর কথাবার্তা ঠিক থাকার কারণই হলো যেহেতু ডান দিকে আমাদের প্রকাশ এরিয়াও থাকে না, ডান দিকে আমাদের ভার্নিক্স এরিয়াও থাকে না। আশা করি আপনাদের কাছে খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। আম, আহ, সামনে আমরা আবারও আরও কিছু জিনিস নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। নেক্সট যে সেশনটা আমরা আলোচনা করব পার্ট টুতে, লোয়ার মোটর নিউরন এবং আপার মোটর নিউরন কি, কেন, কিভাবে হচ্ছে, জুড়ি হলে কি হচ্ছে, অর্থাৎ রিলেশন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। নলেজকে স্প্রেড করার জন্য অনুরোধ রইল, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনার দায়িত্ব অন্যের কাছে কথাকে পৌঁছে দেওয়া। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ।